সন্ধ্যা ৬টার মধ্যে নূরকে বাসায় দিয়ে যেতে এসেছে সাদাব। অফিসে ফোন করে জেনে নিয়েছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান এখনো অফিস থেকে বের হয়নি। তাই তারা আসার আগে নূরকে বাসায় পৌঁছে দিয়ে গেল। গাড়ি থেকে নেমে নূর তাকিয়ে আছে সাদাবের দিকে। নীরের ভীষণ বলতে ইচ্ছে করছে বাসায় আসেন, কিন্তু জানে বলে কোনো লাভ হবে না। নূরের সাদাবকে ছাড়া বাড়ির ভিতরে যেতে ইচ্ছে করছে না। সারাদিন সাদাবের সাথে থেকে কেমন যেন অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে। সাদাবকে ছাড়া কিভাবে এই বাড়িতে সময় পার করবে নূর? তবুও তো নূরের এখানে সবাই আছে, পরিবারের সবাই। কিন্তু সাদাব ভাই যে পুরো একা একা বাড়িতে। নূরের ভীষণ খারাপ লাগছে। সাদাবের দিকে তাকিয়ে বলল, আচ্ছা শুনুন। সাদাব নূরের দিকে তাকিয়েছিল, কিছু বলার অপেক্ষা করছিল। বলল, হ্যাঁ বলেন। বিরিয়ানির প্যাকেট দুটো এক্সট্রা ছিল, ফ্রিজে রেখে এসেছি, গরম করে খাবেন। আর আমি রান্না শিখছি এখন থেকে। আমি রান্না করে আপনার জন্য খাবার পাঠিয়ে দিব। আপনি তো সবসময় বাহিরের খাবার খেতে পারেন না, বলল নূর। সাদাব অবাক হয়ে গেল নূরের কথা শুনে। কি বলে পুচকি মেয়ে, এখন থেকে রান্না করবে, রান্না করে সাদাফের জন্য খাবার পাঠিয়ে দিবে। তবে সাদাফের ভিতরে খুব ভালো লাগছে, শান্তি শান্তি লাগছে। বউ বলে কথা, কেমন যেন হাজবেন্ড ওয়াইফ ফিলিং হচ্ছে এখন থেকেই। তারপর ভাবলো সামনে এসএসসি পরীক্ষা, হাত পা পুড়িয়ে ঝামেলা করে ফেলবে। তাই বলল, কোনো প্রয়োজন নেই এত জামাই বউ খেলার। আপনি বাসায় থাকবেন, লেখাপড়া করবেন। আমার খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না। মা আছে, ছোট আম্মু আছে, তারা পাঠিয়ে দিবে। আপনি শুধু লেখাপড়ায় মন দেন। পরীক্ষা ভালো মতো দিবেন, না হলে এসএসসি ফেল টু বউ আবার বাসায় তুলতে পারবো না, মান সম্মানের ব্যাপার আছে। নূর বলল, জীবনেও না, আমি জীবনেও ফেল করব না। জানি ম্যাডাম, আপনি জীবনেও ফেল করবেন না, কিন্তু গণিতে যে ডাব্বা মারবেন সেটা কি আপনার খেয়াল আছে? বলল সাদাব। নূর চুপ হয়ে গেল। গণিতে আসলে একটু দুর্বল, তাই এটা নিয়ে উচ্চবাক্য করার কিছু নেই। তাই বলল, এখনো কিছুদিন সময় আছে, প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জীবনে ফেল করব না। এই কথার মাঝখানে হঠাৎই বাইরে থেকে চলে এলেন নরেন আফরোজ এবং সামিয়া বেগম। গাড়ির শব্দ শুনেছিলেন পিছনে পিছনে চলে আসলো রিমা এবং সাইমন। যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কথা হয়নি, দেখা হয়নি। তাই ছেলেকে এক নজর দেখার জন্য সাথে সাথে চলে এসেছেন বাইরে। সাদাব দেখতে পেল বাড়ির সবাই চলে এসেছে, জানে সবাই অসম্ভব ভালোবাসে সাদাবকে। তাই সবার আসার সাথে সাথে গাড়ি থেকে নামলো। নামার সাথে সাথে সামিয়া বেগম সাদাবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। সামিয়া বেগম তো বলা শুরু করে দিলেন, একদিনে মুখটা কত শুকিয়ে গেছে, খাস নাই? দেখছিস বাড়ির খাবার না খেয়ে কি অবস্থা হয়েছে ছেলেটার। সাইমন পিছন থেকে বলল, মামুনি তুমি মিস করছো ঠিক আছে, তাই বলে এখন ঠাড়া পাড়া মিথ্যা কথা কেন বলতেছো? দেখে বোঝা যাচ্ছে সুন্দর খেয়ে দিয়ে তেল তেলে আছে। কোনোভাবেই বোঝা যাচ্ছে না না খেয়ে আছে। তারপর সাথে সাথে সামনে এসে সাইমন বলল, কেমন আছে ভাইয়া? সাদা বলল, ভালো, তুই? সাইমন জড়িয়ে ধরেই কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর সবার অগোচরে কানে কানে ফিসফিস করে বলল, আমার কিন্তু 2000 টাকা লাগবে। আগের টাকাটা একটা ভূতনির কারণে শেষ হয়ে গিয়েছে, পরে বলবো। সাদা বলল, ভালো হবি না তুই না? আচ্ছা, মোবাইলে পাঠিয়ে দিব, সমস্যা নেই। তোরা সবাই ভালো আছিস? নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, আম্মু তোমরা সবাই ভালো আছো? আমার জন্য কিন্তু টেনশন করবে না, আমি কিন্তু একদম ফার্স্ট ক্লাস আছি, কোনো টেনশন করবে না, নিজেদের খেয়াল রাখবে। নরিন আফরোজ বলল, আমরা তো আমাদের খেয়াল রাখবো, আমরা তো সবাই একসাথে আছি। তুই থাকবি একা একা, নিয়ম করে কিন্তু খাওয়া দাওয়া করিস, বেশিক্ষণ বাইরে ঘোরাফেরা করিস না, ভাবিস না এখন কেউ দেখার নেই তাই বলে যা তা করতে পারবি। সাদাব জড়িয়ে ধরে বলল, অবশ্যই, যা আমার মা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন হবে। বলেই নূরের দিকে তাকালো সাদাব। নূরকে এখন ছেড়ে যেতে হবে, মনটা মানছে না, কেমন বুকের ভেতর আকুপাকু করছে। সবার সাথে দেখা হওয়ার পর আর একটু যেন বেশি খারাপ লাগছে, যেন মনে হচ্ছে নিজের একটা অংশ এখানে ফেলে যাচ্ছে। রাতে বাজে 9টা। ডিনারের টেবিলে বসে সবাই আছে। আজকে অস্বাভাবিকভাবে ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান খেয়াল করছে সবার মুড ভালো, মন হাসি খুশি, যেন বাড়িতে কিছু হয়নি এমন একটা ভাব। ঠিক আছে, তারাও চাইছিলেন সবাই নর্মাল হোক, তাই বলে ছেলেটা মাত্র একদিন হলো গিয়েছে সবাই এভাবে ভুলে গিয়েছে?
মনে মনে ভাবলেন হুমায়ুন রহমান এবং সাথে সাথে ফজলুর রহমানও। ফজলুর রহমান একে একে সবার এক্সপ্রেশন খেয়াল করে দেখছে, বিশেষ করে নূরের। কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি এমন। গতকাল তো মন খারাপ দেখেছিল, আজকে যেন কিছুই হয়নি এমন ভাব। চুপচাপ খাচ্ছে নূর, সাইমনও চুপচাপ খাচ্ছে, রিমও খাচ্ছে, নরিন আফরোজ এবং সামিয়া বেগম চুপচাপ খাবার সার্ভ করছে। কারোর ভিতরেও কোনো প্রতিক্রিয়া নেই। অবাক লাগছে দুই ভাইয়ের কাছে। কি মনে করে যেন হুমায়ুন রহমানের দিকে তাকালেন ফজলুর রহমান। ঠিক সেই সময় হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। হয়তো দুজন দুজনের চোখের ভাষা বুঝলেন, কিন্তু কেউ কারো কাছে কিছু প্রকাশ করতে পারছে না। আজকে রান্না হয়েছে গরুর মাংসের কালা বুনা, কলিজা বুনা, আলু ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা, ইলিশ মাছ ভাজা, ডাল এবং ভাত। সবগুলো আইটেম সাদাফের খুব প্রিয়। আচ্ছা, সবাই সাদাফের প্রিয় খাবার আজকে এত মন ভরে খাচ্ছে কেন? সাদাফ তো নেই। মনে মনে একটু অনুতপ্ত হচ্ছেন ফজলুর রহমান। ছেলেটার সব প্রিয় খাবার রান্না হয়েছে, অথচ ছেলেটা নেই। না জানি কোথায় খাচ্ছে, কিভাবে খাচ্ছে, ভুল ক্রমেও জানতে পারল না ফজলুর রহমান। রান্না হয়েছে এসব সাদাফের জন্য। কেন যেন নরিন আফরোজ ও সামিয়া বেগম সাদাফকে পাঠানোর জন্য রান্না করেছিলেন। ঠিক সেই সময় সাদাফ আসায় সাদাফকে প্যাক করে খাবার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই সম্পর্কে অবগত হলেন না ফজলুর রহমান ও হুমায়ুন রহমান। অপরাধ ভরা মন নিয়ে দুই ভাই একটু একটু করে খাবার খেলেও তৃপ্তি নিয়ে খেতে পারল না। যতই হোক, বাড়ির বড় ছেলে কোথায় আছে, কি করছে, সেই ভাবনাই দুই ভাইকে জেঁকে ধরেছে। রাত বাজে 11:30। নূরের মোবাইল ফোনের রিং বেজে উঠল। নূর জানে এই সময় কে ফোন করেছে। নূরের ঠোঁটের কোণে খেলে গেল হাসি। সাথে সাথে দৌড়ে পড়ার টেবিল থেকে ফোনটি ধরল। ফোন ধরে রিসিভ করে সাথে সাথে বলল, জি বলুন। হুমায়ুন রহমান রুমের চশমাটি টেবিলের উপর খুলে রেখে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে চেয়ারে। উনি বিশ্বাস করতে পারছেন না ছেলেটি আজ 2 দিন হলো বাসায় নেই, অথচ বাড়ির সবাই কেমন নর্মাল ব্যবহার করছে। মন খারাপ লাগছে না কারোর। নরিন আফরোজ বিছানা গুছাচ্ছিলেন আর আরচোখে হুমায়ুন রহমানকে দেখছিলেন। নরিন আফরোজ বোধহয় বুঝতে পারলেন হুমায়ুন রহমানের মনের অবস্থা, তাই বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজে নিজে করতে থাকলেন। এদিকে নরিন আফরোজ এর মনের অবস্থাও ভালো না। সন্ধ্যা থেকে যখন থেকে রিমো ও সাইমনের কথা শুনেছে থেকে থেকে উনারও বুক কেঁপে উঠছে। বারবার কি হবে সামনের দিনগুলোতে ভেবেই যেন দিশেহারা হয়ে যাচ্ছেন। তবে মনে মনে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলেন নরিন আফরোজ সাদাফের সাথে যা করার করেছে। সাদাফ যথেষ্ট বুদ্ধিমান ছিল, ও নিজেকে গুছিয়ে নিতে পারবে, কিন্তু সাইমন ও রিমার সাথে এমনটা করতে দিবে না। তাদেরও অধিকার আছে এ বাড়িতে, শুধু কাজ করার জন্য তো আসেনি। এটা তাদেরও সংসার, এবং তারাও জন্ম দিয়েছে ছেলে মেয়েগুলোকে। তারা কেন সিদ্ধান্ত নেবে ভাইয়েরা? এদিকে ফজলুর রহমানও রুমে চুপচাপ বসে আছেন, গুরু গম্ভীর ভাব। মনে মনে ঠিক বিশ্বাস করতে পারছেন না সামিয়া বেগম, যে কিনা 2 দিন আগেও সাদাবকে মাছের বড় মাথাটা না খাইয়ে শান্তি পাচ্ছিল না, সেই সামিয়া বেগম কি করে সাদাফের সব পছন্দের খাবারগুলো রান্না করে সবাই গ্রাসে গিলল। ফজলুর রহমান হালকা গলা খাকারি দিয়ে সামিয়া বেগমকে ডাকলেন। সামিয়া বেগম বলল, জি, কিছু বলবেন? ফজলুর রহমান বললেন, একটু এখানে এসে বসো তো। সামিয়া বেগম মনে মনে ভয় পাচ্ছেন। উনি কি টের পেয়ে গেলেন নূর যে সারাদিন বাসায় ছিল না? কেমন আমতা আমতা করে ভয়ে ভয়ে কাছে এসে বসলেন সামিয়া বেগম। ফজলুর রহমান সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে তোমাদের আজকে? তোমাদের মনে এত আনন্দ কেন? সামিয়া বেগম অবাক হয়ে গেলেন, বললেন, আনন্দ কোথায়? আনন্দ? দিনভর তো আমরা চুপচাপই ছিলাম, আপনাদের সামনে তো একটা কথাও বলিনি। ফজলুর রহমান বললেন, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করো না। তোমরা আজকে এত বড় কেন আয়োজন করেছো খাবার দাবারের? হঠাৎ এত আনন্দের কারণ কি? ছেলেটা বাড়ির বাইরে খাওয়া দাওয়া করছে, কি করছে না করছে জানি না, সেখানে তোমরা ওর পছন্দের খাবারই ওকে ছাড়া কি করে খাইলে? সবাই দেখলাম পেট পুরে খেলে। ও, এজন্য বলছেন সাদাব অন্যায় করেছে? আপনাদের মনে হয়েছে শাস্তি দেওয়ার শাস্তি দিয়েছেন, বাসা থেকে বের করে দিয়েছেন। এখন এটা নিয়ে আর আমরা শোক পালন করে কি করব? সিদ্ধান্ত যা নেওয়ার তা তো আপনারা দুই ভাইই নেবেন। আমাদের এখানে কি করার আছে বলুন? আমাদেরকে জিজ্ঞাসা করে বা আমাদের কথা চিন্তা করে তো আর সিদ্ধান্ত নেননি। তাহলে আমরা খুশি হই আর কাঁদি, তাতে কি বা আসে যায়? বরং আপনার তো খুশি হওয়ার কথা। আমার মন খারাপ করে বসে নেই, ওকে ভুলে যেতে বসেছি। স্বামী, এত বড় কথা তুমি কি করে বললে? ওকে ভুলে যেতে বসেছো?
ভুলে যেও না, ও আমার প্রথম সন্তান, ও অন্যায় করেছে, আমি ওকে শাস্তি দিয়েছি। তাই বলে তোমাদেরকে বলিনি তোমরা ওকে ভুলে যে এরকম বাসায় খাওয়া দাওয়া পার্টি অ্যারেঞ্জ করো। ছেলেটা আমার কি খাচ্ছে না খাচ্ছে একা আছে, সেই টেনশনে আমরা দুই ভাই সারাদিন বাঁচছি না। আর তোমাদের এখানে খাওয়া দাওয়ার মিলন মেলা বসে গিয়েছে। আগামী কালকে থেকে যেন এরকম না দেখি, নর্মাল খাবার দাবার রান্না করবে, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন। ভাইজান কষ্ট পাচ্ছে, আমি চাই না আমাদের আচরণে ভাইজান আরো কষ্ট পাক। সামিয়া বেগম সাহস করে বললেন, ও যখন ভাইজানের ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছেন তখন বুঝি ভাইজান কষ্ট পায়নি? শুধু আপনার অধিকার আছে ওর উপরে, তাই ভাইজান একটি কথাও বলেননি। কিন্তু আপনি কি ভাইজানের সম্মান রেখেছেন? কি করেছেন? রক্ষা করেছেন? তাহলে যা সিদ্ধান্ত নেন সব সিদ্ধান্ত যখন আপনারা দুই ভাই নেবেন, আমরা হচ্ছি পরের বাড়ির মেয়ে, এখানে সংসারে এসেছি, রান্না করব, খাবো, দেব, এই তো আমাদের কাজ। তাহলে আমাদেরকে আমাদের কাজটুকুই করতে দিন, সিদ্ধান্ত সব আপনারাই নিন। বলে সামিয়া বেগম উঠে খাটের পাশে গিয়ে শুয়ে পড়ল। অবাক নয়ন বোকার মতো চেয়ে রইল ফজলুর রহমান। কি হলো বাড়ির সব মহিলাদের? এরকম করছে কেন? বুঝতে পারছেন না তার বোকা স্ত্রী সামিহা। ও এরকম ছালাকের মতো কথা বলেছে, কথা দিয়ে কথা আটকানোর চেষ্টা করছে। নূর ফোন ধরে বলল, জি বলুন, শুনছি। সাদাব বলল, কি শুনছিস? যা বলতে চাই, বুঝাতে চাই, যা চাই তা তো শুনতে পারিস না, বুঝতে পারিস না। আমি কিছু না বলার আগেই তুই কি বুঝলি? নূর চুপ হয়ে গেল। কি শুনছে, কি করে বলবে? সাদাব বলল, কি করছিলে? সাথে সাথে যে ফোন ধরলি, ফোনের কাছেই ছিলি? নূর বলল, না, টেবিলে বসে পড়ছিলাম, ফোন টেবিলের উপরে চার্জে দেওয়া ছিল। নূর বলল, আপনি কি করছিলেন? সাদাব বলল, আমি আমার বিয়ে করা বউকে মিস করছিলাম। নূর আরেক দফা লজ্জা পেয়ে গেল। সাদাব যখন এসব কথা বলে নূর অনেক লজ্জা পেয়ে যায়। সাদাব বুঝতে পারছে নূর লজ্জা পাচ্ছে, তাই আর একটু লজ্জা দেওয়ার জন্য বলল, এমনিতে সারাদিন পটর পটর করিস, এখন কথা বলছিস না কেন? শুধু রান্না করে খাওয়ালে কি বউ হওয়া যায়? বউ হতে হলে তো আরো অনেক কিছু করতে হয়, মনে নেই কত কিছু শিখিয়েছিলাম? কেন বিয়ে করব? নূর বলল, না, আমার কিছু মনে নেই। সাদাব বলল, ঠিক আছে, তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে অনেক আগে বলেছিলাম বউকে নিয়ে বিছানায় শুয়ে থাকবো, জড়িয়ে ধরে থাকবো, সেজন্য বিয়ে করতে হবে, সেজন্য আমার বউ দরকার। নূর লজ্জায় সাথে সাথে এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সাদাব বলল, মুখ ঢেকে লাভ নেই, রান্না করে তো সারা জীবন মাও খাওয়াতে পারে। মানুষ বিয়ে করে বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকার জন্য। নূর আরেকটি কথা বলতে পারছে না, চুপচাপ লজ্জায় চোখ বন্ধ করে আছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সাদাব মুচকি মুচকি হাসছে, জানে নূর লজ্জায় শেষ। ছোট্ট বোকা নূর ও ছোট বউ এখন লজ্জা পাচ্ছে, এটাই চাইছে সাদাব। মনে মনে ভাবছে, যেদিন লজ্জা ভাঙার সময় হবে সেদিন আর কোনো লজ্জা রাখবে না। সাদাব বলল, লজ্জা পাচ্ছিস নূর? আর 12 দিন, 12 দিন পরে তোর সব লজ্জা আমি ভেঙে দিব নূর। আর 12 দিন কেটে গেল, আরো 2 দিন। সাদাপের ভীষণ শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। বেলা বাজে 2টা, কিন্তু সাদাপ শুয়ে আছে। ঘুম থেকে উঠে খাবার গরম করে খাবে সেই শক্তিটুকু নেই। কাউকে ফোন করে জানায়নি, সবাই টেনশন করবে, তাই নিজেই চুপচাপ শুয়েছিল। সাদাপের হঠাৎ মনে পড়ল নূরের কথা। নূরের স্কুল কোচিং শেষ এতক্ষণে। নূরকে খবর দিবি কি? এসে একটু দেখা করে যেত। নূরকে দেখতে ভীষণ ইচ্ছা করছে, লোভ সামলাতে পারছে না, তাই ফোন দিল সোহানকে। সোহানের বাড়ির পাশেই, খুব একটা দূরে নয়। সোহান ফোন ধরতে সাদাপ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একটি কাজ করতে হবে দোস্ত। সোহান বলল, কাজ পরে, তোর কি হয়েছে? তুই কি অসুস্থ? সাদাব বলল, তেমন কিছু না, একটু সর্দি জ্বর। নূরকে একটু স্কুল থেকে নিয়ে আসবি আমার এখানে? সোহান বলল, অবশ্যই, সেটা সমস্যা নয়, কিন্তু তোর জন্য ওষুধ আনতে হবে। ওষুধ খেয়েছিস নাকি আমি ওষুধ নিয়ে আসবো? সাদাব বলল, এমনি জ্বর ঠান্ডার ওষুধ আনতে পারিস। বেশিক্ষণ হয়নি, এই কিছুক্ষণ হলো জ্বর ঠান্ডা মনে হচ্ছে। নূরকে একটু নিয়ে আয়, তাহলেই বেশ ভালো হয়। আমি বাসায় ফোন করে দিচ্ছি, নূর একটু দেরিতে যাবে বাসায়। সোহান ওকে বলতেই ফোন কেটে দিল সাদাব। তারপর ফোন দিল নরিন আফরোজকে। সাদাব এবার একটু ঠিকঠাক হয়ে কথা বলল, যেন মা বুঝতে না পারে জ্বরের কথা। সাদাবের ফোন দেখে নরিন আফরোজ একটু লুকিয়ে ফোন রিসিভ করলো। সাদাব বলল, মা, নূরকে একটু বাইরে নিয়ে যাব, তুমি একটু বাড়ির দিকটা ম্যানেজ করো। বাবা তো এখন অফিসে আছে, কেউ কিছু জানবে না। অফিস থেকে আসার আগে আমি দিয়ে যাব। নরিন আফরোজ মুচকি হাসলেন, তারপর বললেন, ঠিক আছে, তোর বউ তুই নিবি, এত অনুমতির কি আছে? সমস্যা নেই, বাড়ির দিকটা আমি দেখব।
কণ্ঠ এরকম লাগছে কেন? অসুস্থ নাকি তুই? সাদাব বলল, না, আমি ঘুমিয়েছিলাম, তাই কণ্ঠ এরকম ভারী ভারী লাগছে। নলিন আফরোজ ফোন রেখে দিলেন, কিন্তু ছেলেটার কণ্ঠ কেমন যেন মনে হলো। আবার ভাবলেন ঘুমের জন্য হতে পারে, তাই কিছু মনে করলেন না। এদিকে সোহান স্কুলের গেটের বাইরে দাঁড়িয়েছিল। নূর স্কুল থেকে বের হয়ে সোহানকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। কাছে এসে বললাম, ভাইয়া আপনি এখানে? উনি আসেননি? সোহান বলল, ওই একটু জরুরি কাজে ব্যস্ত, বাসায় আছে, তাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বাসায় বলে দিয়েছে, তাই টেনশন নেই। বলেই গাড়ির দরজা খুলে দিল। নূর গাড়িতে উঠে বসলো। সোহান গাড়ি চালাতে শুরু করলো। একবার বাম দিকে তাকিয়ে একটু বলল, আসলে সাদাফের জ্বর এসেছে, ওষুধ কিনে নিয়েছি, তুমি ওর একটু যত্ন করো। জানি তুমি ছোট মানুষ, কিন্তু তারপর ওর বিবাহিত স্ত্রী তুমি, তোমার চেয়ে ভালো যত্ন অন্য কেউ করতে পারবে না। আমি যেতাম, কিন্তু তোমাকে দেখতে চেয়েছে, তাই তোমাকে নিতে এসেছি। আমি তোমাকে নিচে থেকে দিয়ে চলে যাব, আর বাসায় উঠবো না। নূর সাথে সাথে রিয়েক্ট করে বলল, কি জ্বর এসেছে? কিভাবে? কখন এলো? সোহান বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি যাও, একটু মাথা পানি দিয়ে দিও, আর ওষুধ আমি দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ম করে খাও, তাহলে ঠিক হয়ে যাবে। গাড়ি সাদাফের বাড়ির নিচে থামাতে ওষুধের ব্যাগটা ধরিয়ে দিল সোহান। তারপর বলল, ভাবিজান, আমি দাঁড়াচ্ছি, তুমি ওখানে গিয়ে আমাকে ইশারা করবে, তারপর আমি চলে যাব। নূর বলল, সমস্যা নেই ভাইয়া, আপনি চলে যান, আমি জানি কি করে যেতে হয় ওখানে, আমি বাড়ি চিনবো, কোনো সমস্যা নেই। সোহান বলল, ঠিক আছে বলছেন তো? নূর বলল, হ্যাঁ, আপনি চলে যান। গাড়ি নিয়ে চলে গেলে নূর খুব দ্রুত পায়ে হেঁটে লিফটের কাছে গিয়ে লিফটের 8 নং চাপলো। লিফট নন ফ্লোরে এসে থামতে সাথে সাথে দরজা খুলে দৌড় লাগালো। দৌড়ে গিয়ে পাসওয়ার্ড দিতে লাগলো সাদাব। গত 3 দিন পাসওয়ার্ড বলে দিয়েছিল, ভাগ্যিস জেনে গিয়েছিল, না হলে তো দরজা খোলা তো হতো সাদাবকে দিয়ে। দরজা খুলেই ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল নূর। দেখলো কোথাও কোনো সাড়া শব্দ নেই। ধীরে ধীরে এগিয়ে গেল সাদাবের রুমের দিকে। দেখলো সাদাব অবচেতন হয়ে ঘুমিয়ে আছে। জ্বর আরো একটু বেড়েছে। যখন শনকে ফোন দিয়েছিল তখন 102 এর কাছাকাছি ছিল, এখন 103 পার হয়ে গেছে। নূর কাছে এসে সাদাবের মাথায় হাত রাখতে অবাক হয়ে গেল। অনেক জ্বর। নূর এখন কি করবে বুঝতে পারছে না। এত ভীষণ জ্বর, সাথে সাথে ওষুধগুলো রেখে বালতি ভরে পানি আনলো। তারপর সাদাবের মাথায় ধীরে ধীরে নূর নিজের ওড়না ভিজিয়ে জলপট্টি দিতে লাগলো। 10 মিনিট পট্টি দেওয়ার পর জ্বর একটু কমলে সাদাবকে ডাকতে শুরু করলো নূর। সাদাব ফিটফিট করে চোখ খুলেন, দেখলো নূর সাথে বসে আছে। নূরের ওড়না সাদাবের মাথায়। সাদাব যেন এক মুহূর্তের জন্য ছোট বাচ্চা হয়ে গেল। সাথে সাথে উল্টো হয়ে নূরের পেট জড়িয়ে ধরে নূরের পেটের সাথে নাক ঘষতে ঘষতে বলল, কখন এসেছিস? আমাকে ডাকিসনি কেন? নূর বলল, একটু আগে এসেছি। আপনার এত জ্বর, বাড়িতে কাউকে জানাননি কেন? সাদাব বলল, কই জানাইনি, এই যে তোকে জানিয়েছি। নিজের স্বামীর সেবা নিজে করবি, অন্য মানুষের কি দরকার? বলে নূরের কোমর আরেকটু চেপে জড়িয়ে ধরল সাদাব। এদিকে সাদাবের শরীরে উষ্ণতায় যেন নূরের পেট কোমর সব পুড়ে যাচ্ছে। এমন অনুভব হচ্ছে, এত শরীর গরম সাদাবের, কিন্তু সাদাবের আরাম লাগছে নূরের ঠান্ডা শীতল শরীরে নিজের শরীর জড়িয়ে রাখতে। ধীরে ধীরে সাদাব আর একটু গভীরভাবে নূরের পেটে কোমরে জড়িয়ে নাক ঘষতে লাগলো। নূরের কেমন যেন শিহরণ হচ্ছে, মনে হচ্ছে পেটে কোথাও সুড়সুড়ি হচ্ছে। উষ্ণ গরম একটি অনুভূতি, আগে কখনো এরকম অনুভব হয়নি নূরের। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি খাওয়া দাওয়া করে নিন, ওষুধ নিয়ে এসেছি, ওষুধ খাবেন না? না হলে জ্বর কমবে না। সাদাব মুখ না তুলেই নূরের কোমরে পেটে নাক ঘষতে ঘষতে বলল, আমার এভাবে ভালো লাগছে, এখন খাবো না, প্লিজ আর একটু পরে খাবে। এভাবে আমাকে কিছুক্ষণ থাকতে দে তোর সাথে লিফটে প্লিজ। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক এবং গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।